অন্ধবধূ লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই তোমাদের মাঝখানে একটা প্রশ্ন রেখে গেলাম যে কবি অন্ধবধূ কেন লিখেছেন। কবি চাইলে তো অন্ধ মেয়েও লিখতে পারতো না, কিন্তু কবি কেন লিখেননি? কবি কেন অন্ধবধূ লিখলেন? চলো সেই উত্তরটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম আরো একটি নতুন ক্লাসে। প্রতিবারের মতো আমি রাহাত ইসলাম মিম আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব অন্ধবধূ কবিতাটি। অন্ধবধূ, আচ্ছা, অন্ধ অর্থ কি বলো দেখি? অন্ধ অর্থ যারা চোখে দেখে না, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী, এবং বধূ অর্থ বউ। অর্থাৎ কবিতাটি লেখা হয়েছে অন্ধ একজন বউকে কেন্দ্র করে, অর্থাৎ একজন বাড়ির বউ যিনি কি চোখে দেখতে পারেন না, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। এখন দেখো, শুরুতেই তোমাদের যে প্রশ্নটি আমি করেছিলাম যে কবি চাইলে তো অন্ধ মেয়েও লিখতে পারতো, কিন্তু কবি তো লিখেননি। কবি কি লিখলেন? কবি লিখলেন যে অন্ধবধূ, অর্থাৎ কি অন্ধ একজন বউ। আসলে দেখো, যে একজন দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ যে চোখে দেখতে পারে না এমন একজন মেয়ে, সেও কিন্তু তার বাবা মায়ের কাছে প্রিয়। অর্থাৎ একজন সন্তান সে যেমনই হোক, সে দৃষ্টি প্রতিবন্ধী হোক, সে বাক প্রতিবন্ধী হোক, যেমনই হোক, সে সবসময় কি তার বাবা মার কাছে প্রিয়। কিন্তু দেখো, সেই মেয়েটি যখন আবার বিয়ে করে অন্য একটি পরিবারে যায়, অর্থাৎ অন্য একটি পরিবারে বউ হয়ে যায়, তখন কি সে সেরকম প্রিয় থাকতে পারে না। অর্থাৎ তার জীবনে তখন নানা রকমের প্রতিকূলতা ফেস করতে হয়, যার ফলে কবি লিখেছেন কি অন্ধবধূ নিয়ে। অর্থাৎ একজন কি অন্ধ, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কবি কবিতাটি লিখেছেন। তার জীবনে যে দুঃখ এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রতি যে কেমন আচরণ, সমাজ তার সাথে কিরকম ব্যবহার করে, সবকিছু ফুটে উঠেছে এই অন্ধবধূ কবিতাটিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যতীন্দ্রমোহন বাগচি এর লেখা অন্ধবধূ কবিতাটি, চলো আমরা লাইন টু লাইন ব্যাখ্যায় ফিরে যাই। প্রথম লাইনে কবি লিখেন, পায়ের তলায় নরম ঠেকলো কি, একটু আস্তে চল না ঠাকুরঝি। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি, এই যে অন্ধবধূ কবিতাটি, এখানে যতগুলো লাইন রয়েছে সবগুলো কিন্তু একজনের মুখের কথা। অর্থাৎ এই যে লাইনগুলো আমরা পড়ছি সবগুলোই হলো অন্ধবধূ এর কথা। অর্থাৎ সে বলছে যে পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরঝি। অর্থাৎ এসে যে অন্ধবধূটি ছিল, তার পায়ের নিচে নরম কিছু ঠেকেছে। সে বলল যে আস্তে একটু চল না ঠাকুরঝি। এখানে ঠাকুরঝি অর্থ হলো স্বামীর বোন, ঠিক আছে? স্বামীর বোন যারা যারা বোঝো না, তাদের জন্য আরেকটু ইজি করে দিই, ননদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললো যে পায়ের তলায় নরম ঠেকলো কি হঠাৎ, আস্তে একটু চল না ঠাকুরঝি। ও মা, এই যে ঝরা বকুল নয়? অর্থাৎ সে প্রশ্ন করতেছে, আচ্ছা এই নরম জিনিসটা যে আমার পায়ের নিচে ঠেকলো, এটা কি ঝরা বকুল না? তাই তো বলি, বসে দরের পাশে, রাত্রিরে কাল, মধুমদির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়। আচ্ছা, তখন সে কি বলল যে তাই তো বলি, রাত্রিরে কাল, দরজার পাশে বসে, অর্থাৎ তাই তো বলি বসে দরের পাশে, রাত্রিরে কাল, মধুমদির বাসে। অর্থাৎ সে বলতে যাচ্ছে, ও তাই তো বলি, কালকে রাতে আমি যখন দরজার পাশে বসেছিলাম, মধুমদির বাসে, আকাশ পাতাল কতই কি মনে হয়। মধুমদির বাসে অর্থ যে মধুর গন্ধে মহময়, অর্থাৎ চারিদিকটা কি সুন্দর সুগন্ধে আচ্ছন্ন, আকাশ পাতাল কত কিছুই না মনে হয়। অন্ধবধূ আবার প্রশ্ন করে, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে কি বরণ দেখা যায়? অর্থাৎ জ্যৈষ্ঠ আসতে এখনো কতদিন দেরি, বলতে পারিস? আমের গায়ে কি বরণ দেখা যায়, অর্থাৎ আমের গায়ে একটা লালচে লালচে ভাব আসে না পাকে যাওয়ার সময়, সেটাই বলতেছে যে আমের গায়ে কি বরণ দেখা যায়, সে লালচে আভাটা কি আমের গায়ে এসেছে? অনেক দেরি কেমন করে হবে? আচ্ছা, এখানে দেখো যে অন্ধবধূ প্রশ্ন করার পর, অর্থাৎ
কাকে প্রশ্ন করেছিল? ঠাকুরঝিকে। ঠাকুরঝি কে ছিল? ঠাকুরঝি ছিল কি? স্বামীর বোন। এখন অন্ধবধূ স্বামীর বোনকে প্রশ্ন করার পর সে নিশ্চয়ই কি কোনো কিছু একটা উত্তর দিয়েছে, যে উত্তরটা আমাদের কবিতাটিতে নেই। হয়তো সে বলেছিল যে না, এখনো অনেক দেরি জ্যৈষ্ঠ আসতে, ঠিক আছে। তখন দেখো অন্ধবধূ কি বলেছিল? অনেক দেরি? হ্যাঁ, আসলেই কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে, অর্থাৎ সেই কতদিন আগে কোকিলের ডাক শুনেছি। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? আচ্ছা, দক্ষিণ হাওয়া কখন বয় বলো দেখি? যখন বসন্তকাল হয় তখন দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, ঠিক আছে। সেটাই বলতেছে যে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। দেখো একটু জিনিসগুলা কি বলতেছিল, যে জ্যৈষ্ঠ আসতে কতদিন দেরি, আমের গায়ে কি বরণ দেখা যায়। আচ্ছা, আম কখন পাকে বলো দেখি? গ্রীষ্মকালে না? ঠিক তখনই দেখো যে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, অর্থাৎ কি, দিঘি অর্থাৎ পুকুর, ঠিক আছে, যে পুকুরের পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, নতুন নতুন কি সিঁড়ি যেন জেগে উঠছে। শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। যখন নতুন নতুন সিঁড়িগুলো আবির্ভাব হইলো, সিঁড়িগুলোতে কি শ্যাওলা জমবে না? কারণ কি, সবসময় তো পানি তো থাকে, তাই না? পানি স্পর্শে থাকতে থাকতে শ্যাওলা জমে গিয়েছে। এখন সে বলতেছে যে শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, অর্থাৎ পা পিছলিয়ে যদি পুকুরে ডুবে যাই। আচ্ছা, একটা জিনিস দেখো তো, সে কি এসব কিছু দেখতে পারতেছে? পারতেছে না। কিন্তু কি সে অনুভব করতে পারতেছে না? এই যে পায়ের তলায় কি অনুভব করেছিল নরম কিছু, সেটা কি ছিল? ঝরা বকুল। আবার সে অনুভব করতেছে কোকিলের ডাক, এই যে বাতাস, দক্ষিণা হাওয়া, সবকিছুই কি সে অনুভব করতেছে। অর্থাৎ সে দেখতে না পেলেও সে কি অনুভব করতে পারছে। তারপর দেখো কি বলেছিল, যে শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। সে বলে পা পিছলিয়ে যদি আমি পুকুরে পড়ে যাই তা তো মন্দ কিছু হয় না, হ্যাঁ ভালোই হবে। অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাবে, অর্থাৎ তোমরা খুশি হবে যে যাক, একটা অন্ধ মরছে। দেখো তারপর কি বলে, যে দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন। সে বলছে যে দুঃখ নাই, একটা সত্যি কথা শুন, অন্ধ গেলে কি আর হবে বল, বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। এখানে বাঁচবি তোরা বলতে কাকে বলা হয়েছে? ওই যে ননদকে এবং কি তার স্বামীকে, যে বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। দাদাকে, এখানে দাদা হলো ওই যে অন্ধবধূর কথা যে আমরা পড়তেছি না, সে অন্ধবধূরই স্বামী। বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। এই আশারেই আবার বিয়ে হবে। কার বিয়ে হবে? এই যে অন্ধবধূ ছিল তার স্বামী কি আবার আরেকটি বিয়ে করবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে। দেখো, সে কি আবার একটি বিয়ে করবে, নতুন সংসার, তখন কি সে সেই নতুন সংসার নিয়েই পড়ে থাকবে। তার কি এই সংসারের প্রতি কোনো টানই থাকবে না, সে বাড়ি আসার পথই খুঁজে পাবে না। দেখবি তখন প্রবাস কেমন লাগে, সে তার ননদকে বলতেছে যে দেখবি তখন যে বিদেশ কেমন লাগে। এই চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। এখানে চোখ গেল, এখানে পাখি বিশেষকে বোঝানো হয়েছে, ঠিক আছে। চোখ গেল অর্থাৎ একটা কি পাখি গেল, ওই চেঁচিয়ে হলো সারা, অর্থাৎ সবাই চেঁচাচ্ছে এই যে চোখ গেল চোখ গেল চোখ গেল, ঠিক আছে। দেখো তারপরে আবার কোশ্চেন করে, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, জন্ম লাগি গিয়াছে যার চোখ। অর্থাৎ সে প্রশ্ন করে তার ননদকে যে আচ্ছা দিদি, তারা কি করবে জন্ম থেকেই যাদের চোখ নাই, কাদার সুখ যে বারণ তাহার ছাই। কাদারও কি একটা সুখ আছে। দেখবা যখন তোমাদের মন খারাপ হবে, যখন প্রচন্ড খারাপ লাগবে, তখন দেখবা যে একটু কাঁদলেই মনটা কি হালকা হয়ে যায়। এখানেই বলা হয়েছে যে কাদার সুখ যে বারণ তাহার ছাই, অর্থাৎ জন্ম থেকে যার চোখ নেই তার আবার কিসের কাদার সুখ, তাই না? কাদার সুখ কি তার বারণ। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কম তো যে তার শোক। দেখো আমি একটু আগে বলেছিলাম তোমাদের যে কি কাঁদলে একটু হলেও কি মনটা হালকা হয়, সেজন্য কবি লিখেছেন যে কাঁদতে পেলে বাঁচতো সে যে ভাই, অর্থাৎ সে যদি একটু কাঁদতে পারতো সে কি বাঁচতো।
কতক তবু কমতো যে তার শোক, অর্থাৎ তার মনের দুঃখ একটু হলেও কমতো। কিভাবে? যদি সে একটু কাঁদতে পারত। চোখ গেল, তার ভরসা তবু আছে। চক্ষুহীনার কি কথা কার কাছে? এই যে চোখ গেল, তার তো তবু একটা ভরসা আছে। চোখ গেল মানে কি, যে পাখিটা উড়ে গেল, তার ভরসা আছে তবুও। কিন্তু দেখো, চক্ষুহীনার কি কথা কার কাছে, অর্থাৎ যার চোখ নেই তার ফিরার কি কথা, তার কোনো কি ভরসা আছে? তার কোনো ভরসা নেই। টানিস কেন, কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি। অর্থাৎ এখানে অন্ধবধূ তার ননদকে বলতেছে, এ টানিস কেন, এত তাড়াতাড়ি কিসের? আবার তো ফিরে যাব সেই বাড়িতেই। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে। দেখো, সেই বাড়ি, সেই একলা থাকা সেই তো কি গৃহকোণ। আবার বাসায় যেয়ে কি সে একটা জায়গায় একটি গৃহকোণে কি তাকে পড়ে থাকতে হবে। তার চেয়ে ভালো কি এই স্নিগ্ধ শীতল জল, অর্থাৎ এই স্নিগ্ধ শীতল পুকুরের পানি দুটো যেন কি প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। অর্থাৎ দেখো, তার মনের যে এত দুঃখ, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এই সবগুলো সে কার সাথে শেয়ার করতেছে? পুকুরের পানির সাথে। পুকুরের স্নিগ্ধ শীতল পানি যেন কি তার সাথে কথা বলছে, অর্থাৎ প্রকৃতির সাথে কি সে তার মনের ভাব প্রকাশ করছে। সবার শেষ দুটি চরণে কবি লিখেন, পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা। এই যে পুকুরের পানির স্পর্শ, তা যেন তার মায়ের স্নেহের মতো, কিছুক্ষণ মনের ব্যথা ভুলে থাকতে পারে সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই সমাপ্ত হয় অন্ধবধূ কবিতাটি। এই কবিতাটিতে তুলে ধরা হয়েছে যে সমাজ দৃষ্টিহীনদের কি পরিমাণে অবজ্ঞা করে। কিন্তু দেখো, এই অবজ্ঞার ফলে দৃষ্টিহীনরা তাদের নিজেদেরকে অসহায় ভাবে। কিন্তু দেখো, যারা দৃষ্টিহীন, যাদের কি দৃষ্টি নেই, অর্থাৎ যারা চোখ দিয়ে দেখতে পায় না, তারাও কিন্তু অনুভব করতে পারে। এই যে পুকুরের পানি, এই যে স্নিগ্ধ শীতল বাতাস, এই যে ঋতু পরিবর্তন, এই সব কিছুই কি তারা অনুভব করতে পারে। কিন্তু দেখো, মানুষ কি তাদের একটুকু দাম দেয় না। তাই কবি বোঝাতে চেয়েছেন, দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধু ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করার প্রয়োজন। কবিতাটিতে অন্ধবধূ নিজের চোখে দেখতে পারে না, কিন্তু কি সে অনুভব করতে পারে। সে জগতের রূপ, রস, গন্ধ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখে। এই কবিতাটিতে কবি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা সংবেদনশীল ভাষায় প্রকাশ করেছেন। আজকে ক্লাসটা খুব বেশি দীর্ঘ করছি না। ক্লাস শেষে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের এসএসসি ব্যাচ কত তা অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, কারণ এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অনুশীলনী সমাধান এবং বেশ কিছু সৃজনশীল প্রশ্নেরও সমাধান নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।